আমরা কিন্তু আজকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনামের ক্ষেত্রে। সেটাতে বলেছে যে জামায়াত যে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে, তার মধ্যে জামায়াত ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। জামায়াত যুগপত কর্মসূচিতে ইসলামী আন্দোলন খেলাফত মজলিসকে পেলেও শেষ দিকে সে সরে গেল এনসিপি, গণ অধিকার ও এবি পার্টি। এটা একটা ধাক্কা কিনা? কেউ কেউ প্রশ্ন করছে জামায়াতে ইসলামী ইসলাম বলতে বুঝে তাদের কাস্টমাইজ করা ইসলাম, জামায়াত ইসলামী ইসলাম বলতে বুঝে হচ্ছে জনাব মওদুদির প্রচার করা ইসলাম, যেটার সাথে মূল ইসলামের সংস্রব আসলে কম, এবং সেইটা মাধ্যমে জামায়াত আসলে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আপনি যদি একটু রেসপন্ড করেন জনাব শিশির মনির। জি, আমি প্রথম রেসপন্স করব। আমার ভাই বলেছেন যে আমার বলে দেওয়া উচিত বিএনপির কি করা উচিত, এরকম লিস্ট দেওয়া উচিত। লিস্ট তো দিয়েছি আমরা, এই লিস্টে তো ঐকমত্য কমিশনে অ্যাকসেপ্টেড হয়েছে। আমরা সকলে মিলেই তো বলেছিলাম যে আমাদের সকলের কি কি করা উচিত এবং কি কি করা উচিতের উপর ভিত্তি করে একটা জুলাই সনদ প্রস্তুত হয়েছিল। যখন বাস্তবায়নের প্রশ্ন আসলো তখন বিএনপি কেন তা শুরু করলো, এটা আমাদের কাছে রহস্যজনক মনে হয়। বুঝে শুরু করেছে, না বুঝে শুরু করেছে, নাকি বেশি বুঝে শুরু করেছে? এই প্রশ্নটি আমি ঐকমত্য কমিশনের আর্গুমেন্টে বারবার উপস্থাপন করেছি যে নো, যে বিএনপি ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে পিছপা কেন? ঐকমত্য তো হয়েছে, তালিকা তো ঠিক হয়ে গেছে। অ্যাডভোকেট শিশির মনির, আমি একটা প্রশ্ন করতে চাই। নিম্নকক্ষের পিআর এর প্রশ্ন তো কোনো আলাপেই ছিল না, আপনারা এটা ইনভেন্ট করলেন, বিভিন্ন জায়গায় বলতে থাকলেন এটা নিয়ে এখন একটা আন্দোলন করবেন। এটা কেন? আমি তো অ্যাডভোকেট শিশির মনির কাছে জানতে চাই এটা কেন, মানে হঠাৎ করে এই নিম্নকক্ষের পিআরটা কেন আসলো? আমি জবাব দিচ্ছি আপনাকে। জি, আপনি দেখেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব কিন্তু প্রথম বিএনপি তুলেছিল। ঐকমত্য কমিশনে যখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব উঠেছে, তখন ঐকমত্য কমিশন বলল একটা উচ্চ কক্ষ হবে যার সদস্য সংখ্যা হবে 105 জন, আর একটা নিম্ন কক্ষ হবে। উচ্চ কক্ষ হবে পিআর সিস্টেম আর নিম্ন কক্ষ হবে আগের মতোই। তো সেখানে উচ্চ কক্ষ যখন পিআর সিস্টেমের কথা আসলো, তখন বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে এগ্রি করলো, কিন্তু উচ্চ কক্ষে যখন পিআর এর প্রশ্ন আসলো তারা তার নোট অফ ডিসেন্ট দিল। তারা বললো উচ্চ কক্ষেও তারা এই পিআর সিস্টেম মানতে রাজি না। সকলেই একমত হলো এক্সেপ্ট বিএনপি উচ্চ কক্ষের পিআর সিস্টেম নিয়ে। দেখুন, যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের প্রস্তাব তারা দিয়েছে, সেখান থেকেই তারা পিআর সিস্টেমে আর যেতে চায় না। অথচ ঐকমত্য কমিশন রুলিং দিয়ে দিল। রুলিং দিয়ে বললো যে 105 জনের মধ্যে 100 জন হবেন পিআর সিস্টেমে আর 5 জন প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিবেন। আমরা সকলে এগ্রি করে গেলাম। আমি কেন বলছি বিএনপি নেগেটিভ রাজনীতি করছে? সেই এগ্রিমেন্ট থেকেও কিন্তু বিএনপি সরে গেছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় এখানে দেখেন, আমি বিএনপির ব্যাপারটা বুঝতে পারি অ্যাডভোকেট শিশির মনির, আমি বিএনপির ব্যাপারটা বুঝতে পারি। আপনি তো আমাকে জামাতে ইসলামের ব্যাপারটা বুঝায় বলেন তো। জামাতে ইসলামী কিন্তু নিম্নকক্ষে পিআর এর কথা বলে নাই। এখন বিএনপি যেহেতু উচ্চকক্ষে পিআর এর ব্যাপারে একটু তালবাহানা করলো, সেজন্য আপনারা নিম্নকক্ষেও পিআর চাইতে শুরু করলেন এবং এইটারেও সব আলোচনার মধ্যে নিয়ে আসতে থাকলেন। এটার কারণ উচ্চকক্ষের পিআর এর ব্যাপারে শুধু তালবাহানা করে নাই, এখানে মূল ইস্যু কিন্তু মহিউদ্দিন ভাই ভিন্ন। কি সেটা? জুলাই সনদটা নিশ্চয়ই আপনি পড়েছেন, সর্বশেষ আপডেটটা। জি, পড়লে দেখবেন এখানে যে কয়টা পয়েন্টে একমত হয়েছে তার মধ্যে একটা ছিল 10 বছরের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারবে না। আরেকটা ছিল হলো যিনি দলের প্রধান হবেন তিনি হাউসের প্রাইম মিনিস্টার হতে পারবেন না। তারপরে একটা ছিল উচ্চকক্ষ নিম্ন কক্ষ হবে, উচ্চকক্ষে পিআর হবে, নিম্ন কক্ষে পিআর হবে না। তার মধ্যে একটা ছিল ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। আর বিএনপির মধ্যে কোনটা মানে নাই? বিএনপির মধ্যে কোনটা মানে নাই? বিএনপির মধ্যে কোনটা মানতেছে? দেখুন, একটাও তারা এখন ইমপ্লিমেন্ট করতে চায়। তারা বলে যে এইভাবে তারা নতুন নির্বাচন হবে, পার্লামেন্ট হবে। এই নির্বাচন আগে এটা ইমপ্লিমেন্ট কেমনে করবে অ্যাডভোকেট শিশির মনির? এই নির্বাচন আগে এটা ইমপ্লিমেন্ট করবে কেমনে? আপনি আমারে বলেন না, এটা মাঠে বলা সহজ। এই নির্বাচন আগে এটা কেমনে করবে? আপনি কিন্তু আপনার 100 বক্তৃতা আমি শুনি, সেটার মধ্যে আপনি বলেন আমি জানুয়ারি মাসেও ইলেকশন চাই। জানুয়ারিতে না, 2028 এর জানুয়ারিতে ইলেকশন করলো, আর একটা ইমপ্লিমেন্ট করলো আপনি করতে পারবেন। আপনি আমার টাইমলাইন দেখান সব করে। আমি আপনাকে টাইমলাইন দিয়ে দিচ্ছি, প্লিজ নোট মাই টাইমলাইন। হ্যাঁ, যে আমি নোট করতেছি। যেভাবে please note down. I request you to note down as a senior brother. I request you to note down. I'm noting down. I'm following your suit. The first point, ঐকমত্য কমিশনের ইমপ্লিমেন্টেশনের বৈঠকে 6টা প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। সর্বশেষ সেখানে প্রধান উপদেষ্টাও হাজির ছিলেন। ফার্স্ট প্রস্তাব ছিল, যেদিন আমাদের সঙ্গে প্রথম ঐকমত্য কমিশন ইন্ডিভিজুয়ালি আলাপ করে সেপারেট পলিটিক্যাল পার্টির সঙ্গে প্রথম কথা বলে, এটি আজ থেকে প্রায় 7 মাস আগে, সেইখানে তারা 6টা অপশন দিয়েছিলেন যে এই ইমপ্লিমেন্টেশনটা হবে নির্বাচনের আগে রেফারেন্ডামের মাধ্যমে, অথবা হবে একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে, অথবা হবে একটি প্রক্লেমেশনের মাধ্যমে, অথবা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের মাধ্যমে,
অথবা হবে নতুন সংসদ আসার পরে সংসদের মাধ্যমে। এই 6টা প্রপোজাল নিয়ে আলাপ করে সর্বশেষ এই 6টার মধ্যে কে কোনটার পক্ষে আছেন আমাদেরকে প্রস্তাব পাঠানো হয়, আমরা জবাব দিই। আমরা বলেছি যেহেতু যে জিনিসগুলোতে আমরা এগ্রি করলাম, এখানে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন চেঞ্জ করার মতো কিছু প্রপোজাল আছে, আমরা এগ্রি করেছি। সেই জন্য আমরা বলেছিলাম বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন সংবিধান অ্যামেন্ড করে পরিবর্তন করা যায় না, এটা করার দুটো রাস্তা আছে। তার মধ্যে প্রধানতম গুরুত্বপূর্ণ রাস্তা হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করে যখন এটা করা হয় তখন বেসিক স্ট্রাকচার ক্যান বি অল্টার্ড। একটা প্রপোজাল আছে ওখানে যে হাইকোর্টের 6টা বিভাগ আবার বিভাগে চলে যাবে। আপনি জানেন হাইকোর্টের 6টা বিভাগ হয়েছিল, 8th অ্যামেন্ডমেন্ট মামলায় সেটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে। ঐকমত্য কমিশনে ডিক্লেয়ার করা হয়েছে ডিসেন্ট্রালাইজেশন অফ হায়ার জুডিশিয়ারি, যেখানে 6টা আবার নিজ নিজ বিভাগে চলে যাবে। এই ব্যাপারগুলো আমি মোটামুটি জানি,